আগের দিন আমরা সন্তান নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে কি প্রেম নিয়ে আলোচনা করব? কারণ বিবাহের সঙ্গে প্রেমের একটা সম্পর্ক আছে। যদিও আমি সন্তান বিবাহ বিচার করতে গিয়ে প্রেমের একটা কথা বলেছিলাম, কিন্তু প্রেম সম্পর্কে অনেক অজানা তথ্য হয়তো এই আলোচনার মধ্য দিয়ে উঠে আসতে পারে। এবং আপনাদের এটা জানা দরকার। আজকে প্রেম নিয়ে আলোচনা করব। বৈধ অবৈধ সব ধরনের প্রেম নিয়ে আলোচনা হবে। তবে প্রেম মানে, প্রথমে আসি প্রেম মানে। প্রেম হচ্ছে একটা নেশা। প্রেম হচ্ছে একটা নেশা। আমার থেকে যা কিছু সৃষ্টি হয়, আমার থেকে যা কিছু সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রেম। এটা বহুত বড় কথা। তো প্রেম আমরা বলতে শুধুমাত্র নরনারীর একটা সম্পর্ককে বুঝে থাকি। অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। স্বামী বিবেকানন্দ এই জন্য বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম, প্রেম শব্দটা তো বলেছে। এই যে বলছি ঈশ্বর প্রীতি, ওটাও প্রেম। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ঈশ্বরের সঙ্গে প্রেম করেছেন। আমরা যারা বৈষ্ণব মতে দীক্ষিত বা বৈষ্ণব ধর্মকে স্যালুট করি, বৈষ্ণব, বিষ্ণুর প্রতি প্রেম যাদের থাকে তারাই তো বৈষ্ণব। সুতরাং প্রেম শব্দটা না অনেক বড়। একটা জীবন দিয়ে এটাকে মাপা যায় না, এত বড় শব্দটা। আর এই কারণে আমরা পঞ্চম ভাবকে পূর্ব পুণ্য ভাব বলেছি, যেখান থেকে প্রেম বিচার করা হয়। পূর্ব পুণ্য মানে কি? পূর্ব জন্মে আমি যা কিছু পুণ্য করেছি সব ওই ভাবের মধ্যে এসেছে, প্রেম হয়ে এসেছে। এখানে অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার যদি ভাবটা অশুভ হয় তাহলে তো প্রেম নেই আমার। অনেকে জিজ্ঞাসা করে, স্যার শনি মঙ্গল রয়েছে পঞ্চমে, প্রেম নেই আমার। আপনারা বলেন তো, কোন মানুষটার হৃদয়ে প্রেম নেই বলেন?
যাদের পঞ্চমে শনি মঙ্গল রয়েছে তাদেরও প্রেম আছে ভেতরে, যাদের পঞ্চমে শুক্র বুধ রয়েছে তাদেরও প্রেম রয়েছে ভেতরে। প্রেম তো সবার ভেতরে আছে। হ্যাঁ, প্রেমের স্বরূপ আলাদা। গ্রহ অনুসারে আপনি যদি প্রেমকে বেছে নেন তাহলে সেই গ্রহ আর ম্যালেফিক থাকে না, পীড়া তাকে দেয় না। এই যেমন আমার কথাই বলি, আমার কথা আমি বলতে কি জন্য ভালোবাসি, কারণ আর একজনের কথা বলতে গিয়ে আমার যদি অনুশোচনা লাগে যে তার অনুমতি ছাড়া আমি বলছি, এটা তো ঠিক না, তাই নিজের উদাহরণটা দিতে আমার ভালো লাগে। বাস্তব তো, জলজান্ত উদাহরণ। আমি দেখেন না, আপনারা যখন আমার সঙ্গে ক্লাস করেন তখন সবার আগে আপনি আপনার সেই ফলাফলটা কার ছকের সঙ্গে মিলান? নিজের ছকের সঙ্গে, যে আমার চাটে কি আছে। এটা সবার আগে, সব জ্যোতিষ শেখার সময় সব জ্যোতিষীর এটা হয়েছে, সবসময় হয়। এটা একটা ভালো দিক। তো আমি তো কুম্ভ লগ্ন, আপনারা সবাই জানেন। কুম্ভ লগ্নের পঞ্চমে শনি আর কেতু রয়েছে। বলেন, আমার তো প্রেম নেই, এটা একটা কথা? আমার প্রেম নেই? কোন মানুষটা কাঁদে না বলতে পারেন? কোন মানুষটার ভেতরে প্রেম নেই বলতে পারেন? সবার মধ্যে প্রেম আছে। প্রেম মানে তো নেশা। স্যার, পঞ্চমে কি আছে বললেন? শনি কেতু? শনি আর কেতু। এইবার আমার পঞ্চম ভাব কিন্তু পীড়িত, কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, বরং তো রাহুর দৃষ্টি আছে শনির উপরে। তাহলে পঞ্চম ভাব আর অশুভ আমার। বলেন, পঞ্চম ভাব অশুভ হলে কি কি হয়? কি কি হয় বলতে পারেন? পঞ্চম ভাব অশুভ হলে উচ্চশিক্ষা ভালো হয় না। আমার কিন্তু তিনটে মাস্টার ডিগ্রি রয়েছে, আমি জ্যোতিষের কথা বাদ দিই। নাম্বার 2, সন্তান হতে গিয়ে সমস্যা। হ্যাঁ, আমার সন্তান হতে গিয়ে সমস্যা হয়েছিল, বাট সন্তান আমার দুটো সন্তান, সন্তানে তো কার্পণ্য করেনি। নাম্বার 3, প্রেম। আপনাদের কাছে বলছি, রেকর্ডিং হচ্ছে, শুনতে পাবেন। আমি 11 থেকে বিএ থার্ড ইয়ার পর্যন্ত প্রতি বছর 700 থেকে 800 স্টুডেন্ট পড়াতাম। অনেক অনেক ব্যাচ আছে শুধু মেয়েদের ব্যাচ, ছেলে নেই সেখানে। একটা বিএ ক্লাসের ব্যাচে 170টা মেয়ে বসে রয়েছে, যেখানে একটা কলেজে অত স্টুডেন্ট হতে চায় না, স্কুলে তো নেই। আমি উপলব্ধি করতে পারতাম। আর কত মেয়ে মনে মনে যে আমাকে ভালোবেসেছে যখন বিয়ে করিনি।
কত মেয়ে ভালোবেসে ফেলেছে, বাট আমার তরফ থেকে কোনো সাড়া হয় না, কারণ তারা আমাকে ভক্তির চোখে দেখে। তখন বয়স ছিল। প্রেম নিবেদন আমি পেয়েছি, বাট আমি প্রেমে সাড়া দিই। অথচ দেখেন, আমার পঞ্চমপতি বুধ সে কিন্তু শুক্রের সঙ্গে বসে রয়েছে। শুক্র কিন্তু স্ট্রং। এদিকে আমি তো আর একজনের প্রেমে পড়ে গেছি। শনি হচ্ছে যুক্তির কারক গ্রহ, লজিক। কেতুও লজিকে কম আসে যায় না। গ্রেট ফিলোসফার শনি। বৃহস্পতিও ফিলোসফার, কেতুও ফিলোসফার, কিন্তু ওদের মধ্যে স্বরূপ আলাদা আছে। বৃহস্পতির মধ্যে রোল এক, শনির মধ্যে রোল আর এক, কেতুর মধ্যে রোল আর এক। বৃহস্পতির ফিলোসফার সবাইকে শেয়ার করে, সবাইকে শেয়ার করে, লোকে তৈরি করে দেয় ফিলোসফার। ও কি কথা বলে জানে না, বাট সবাই ওর কথার মধ্যে জাদু খুঁজে পায়। কিছু কিছু মানুষ দেখেন না, আমি কি বলি আমি জানি না, বাট সবাই আমাকে পেয়ার করে। এই শাহরুখ খানের কথা বলি। শাহরুখ খান কি জানতো যে আমি এত পপুলার হব? কারণ ওর বংশের মধ্যে ওর তো কোনো ফিল্মের ব্যাপার ছিল না। ওর বাবার সম্ভবত কিসের একটা দোকান টোকান হয়তো ছিল। আজকে দেখেন তো কোথায় চলে গেছে ছেলেটা, বোম্বের হিরো। শনি হচ্ছে খুব ধৈর্যশীল, কিন্তু তৃপ্তি পায় না। আমি কোনো দিনের জন্য তৃপ্তি পাই না, তৃপ্তি পাই না, হতাশাগ্রস্ত। আমি তো শনির জাতক, ওই জন্য বলছি। একটু আগে রীতা দেবীকে কি বললাম, আমার ভয় হয়। বৃহস্পতির জাতক হলে ভয় লাগতো না, বা শনির জাতক আমি, এই জন্য আমার ভয় হয়। আপনারা হয়তো ঠিক থাকবেন, বাট আমার মধ্যে ভয় হয়। এই সমস্ত কথা অনেক সেন্সিটিভ এবং খুব উঁচু দরের কথা। সবাই সব কথা বোঝে না, কিছু কিছু কথা আছে বুঝে নিতে হবে। আর কেতু তো চুপচাপ, গোপন, গুপ্ত স্বভাব, গুপ্ত স্বভাব। আমার মধ্যে যে সাধনা আছে সেটা কেতু দিচ্ছে, কেউ জানে না। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে আর একটা কথা বলার আছে। কেতু কি করে? কেতু হচ্ছে একটা হ্যাবিট, গোপন করে রাখে। আপনার যে ঘরের মধ্যে কেতু থাকবে, যে ঘরের মধ্যে কেতু থাকবে, ভালো করে বুঝবেন, হ্যাঁ, সেই ঘরের বিষয় নিয়ে
আপনার গোপনীয়তা থাকবেই থাকবে। আর যদি গোপনীয়তা না রাখেন আপনি, ওই কেতু আপনার ঝামেলা তৈরি করবে, করবেই করবে। আমার সন্তান হোক এটা কেতু চাইনি, কারণ কেতু তো সন্তানের জায়গায় নেই, কিন্তু পঞ্চমে বসে রয়েছে। কেতু চেষ্টা করেছিল যাতে আমার সন্তান না হয়, চেষ্টা করেছিল, কিন্তু শনি তো লগ্নপতি, এবং কেতু রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু একাদশে বসে রয়েছে। পেরে ওঠেনি, বাট ঝামেলা দিয়েছে। কেতু পঞ্চমে বসে রয়েছে। আমার শিক্ষাগত যোগ্যতা কেউ পরিমাপ করতে পারবে না, যখন না আমার সঙ্গে মিশবে, কথা বলবে, তারপরে বুঝবে। তার আগে বোঝার ক্ষমতা নেই, কেউ বুঝবে না। শনি এবং কেতু আমাকে একটা নেশায় ফেলে দিয়েছে। নেশাটা কি? নেশাটা হচ্ছে ফিলোসফি এবং অ্যাস্ট্রোলজি। আপনারা বুঝতে পারছেন শনি কতটা ধৈর্য দিচ্ছে আমাকে, আর কেতু কতটা গোপন দিচ্ছে। একটা বরফের এক অংশ দেখা যায়, 9 অংশ নিচে ঢাকা থাকে। কেতু কিন্তু ওই 9 অংশের মতন ঢেকে রেখেছে, বোঝার কোনো ক্ষমতা নেই। কি করে বুঝবেন আপনি? কেতু তো সবকিছুকে অনিশ্চিত করে রাখে, ঢেকে রাখে। ঢেকে রাখে তো। আচ্ছা স্যার, কেতু তো সবকিছুতে বাধা দেয় স্যার, তো আপনার শিক্ষাতে কোনো বাধা দেয়নি স্যার? না, আপনি বাধা দেবে রেমেডি কি করেছেন, করে? এমনি বাধা দেয়? বাধা দেবে কি করে? আমি কেতুকে স্যালুট করেছি। কিভাবে স্যার? কেতু সাবজেক্ট নিয়েছে আমি। শনি কেতু ফিলোসফিটাকে এনজয় করে, অ্যাস্ট্রোলজিকে এনজয় করে। তাদের তো প্রেম, অনেক রকম প্রেম আছে। তো জাতক কোন ধরনের প্রেম করবে সেটি দুটো জায়গার উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে পঞ্চমের মধ্যে কোন গ্রহ রয়েছে বা দৃষ্টি দিচ্ছে। যারা থাকবে তাদের গ্রহদের অবস্থানটা আগে দেখতে হবে, গুরুত্বটা বেশি দিতে হবে, দৃষ্টিটা পরে। আর দ্বিতীয়ত পঞ্চম পতি কোথায় রয়েছে সেটি দেখতে হবে, তার সঙ্গে কে রয়েছে না রয়েছে দেখতে হবে। গ্রহদের দৃষ্টিটা যখন দেখবেন তখন সে কোন ভাবের থেকে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু মেইন ফ্যাক্টর। আর গ্রহরা যদি অবস্থান করে, গ্রহরা কোন ভাবের অধিপতি এটাকে গুরুত্ব দেবেন। এই একটু আগে বাপ্পাদিত্য যে কথাটা বলল, কন্যা লগ্নে রবি মকরে রয়েছে পঞ্চমে, তাহলে রবি তো দ্বাদশপতি। এই জাতকের রবির দশায় যদি সন্তান হয়, কারণ রবির দশায় সন্তান হতেই পারে, পঞ্চমে রবি রয়েছে, যদি রবির দশায়, সেটা মহাদশা হতে পারে, অন্তর্দশা হতে পারে, প্রত্যন্ত দশা হতে পারে, রবির দশা পিরিয়ডে সন্তান যদি হয়, তাহলে সে অবশ্যই বাড়ির বাইরে থাকতে হবে তাকে।
আর তা নাহলে হসপিটালে থাকবে। কিন্তু এমন হসপিটাল, যে হসপিটালটা অনুন্নত, প্রচার নেই, খুব ভালো হসপিটাল হবে না। কেন? কেতু রয়েছে। কেতু তো গোপন স্বভাবের, ও কোনো কিছু ফ্লাশ করে না, ঢাক পিটিয়ে সবাইকে জানায় না, মানে সুপরিচিত নয়। সেটা হচ্ছে ব্যাপার। আর যদি বাড়িতে বসে সন্তান হতে যায়, তাহলে তো রবি তো পীড়া দেবেই, সমস্যা আসবে, গন্ডগোল হবে। গ্রহদের কারকতা অনুসারে আমি আপনাদের গ্রহদের যে প্রমিসটা করিয়েছি, সেই প্রমিস অনুসারে যদি গ্রহদের সম্মান প্রদান করেন, গ্রহদের সর্বদা সম্মান দেবেন, গ্রহরা কাজ করবে, কাজ করতে গেছে। কিন্তু গ্রহদের আমরা অনেক সময় কি করি? বিতাড়িত করি। বিতাড়িত বোঝেন তো? তাড়িয়ে দিই, এই বেরো, তোর দরকার নেই। গ্রহরা অসম্মানিত হয়, তার ফল হয় খারাপ। এই জন্মে হয়তো খারাপ দেবে না, বুঝতেই পারবেন না, পরের জন্মে গিয়ে প্রবলেমে পড়বে। জানে, ও গ্রহ জানে যে এই জন্মে তো ও নিল না, আমাকে সম্মান দিল না, পরের জন্ম ওর কাছেও যাব না, মানে ওই সুবিধা দেবে না, অসুবিধা দেবে। তাই এটা তান্ত্রিকরা এই জিনিসটা ভালো করে, তান্ত্রিকরা করে। তন্ত্রের জায়গাটা এই জন্যে পৈশাচিক ব্যাপার ওটা, হ্যাঁ, ভালো না ওটা। যদি তারা ভালো কাজে লাগায় তো আলাদা কথা, কিন্তু তোরা তো ভালো কাজে লাগায় না, ম্যাক্সিমাম সব স্বার্থপর। তন্ত্র সাধনা কিন্তু খারাপ নয়, কিন্তু তন্ত্র সাধনাকে কাজে লাগিয়ে যারা স্বার্থ সিদ্ধি করে, নিজেদের গোছানোর চেষ্টা করে এই ভোগ জগতে এসে, তারা খারাপ কাজ করে। ওর থেকে খারাপ আর এই দুনিয়ায় নেই। তাই আপনি কি করেন? যদি কেউ দিতে আসে, আপনার যদি তাতে ক্ষতি হয়, আপনি কি করেন? সেটা নিয়ে অন্যজনকে দান করে দেন, দান করে দেন। ধরেন আপনার ষষ্ঠপতি মনে করেন আপনার কুম্ভ লগ্ন, ষষ্ঠপতি চন্দ্র লগ্নে এসেছে, ভালো কথা। বলেন, ষষ্ঠপতি চন্দ্র লগ্নে এসেছে কি জন্য এসেছে বলেন এবার। একটু আগে আমি কিন্তু সূত্রটা বলেছি যে গ্রহরা যেখানে আসে সেখানে কাজ করে কোনটা নিয়ে? সে যে ভাবের অধিপতি সেই ভাবের কাজ করে। সে গ্যারান্টি ঠান্ডা রোগ থাকবেই, কফ কাশি, সর্দি কাশি, ছাপানি, শ্বাসকষ্ট থাকবে। যদি মঙ্গলের প্রভাব লগ্নে না পড়ে তো গন্ডগোল আসবে, ঠিক আছে, গন্ডগোল আসবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি কি করবেন তাহলে? আমাদের কাছে আসে, স্যার মেয়েটা বা ছেলেটা ঠান্ডাতে আর বাঁচছে না, বাচ্চা বসেই এমন ঠান্ডা, কি করে বাঁচে? ডাক্তার দেখাবেন, যতদিন ওষুধ খাবে ঠিক থাকে, আবার হয় ওটা, সারা জীবন চলতে থাকে, জীবনভর। কি করবেন আপনি? আর চন্দ্রের যখন দশা আসবে তখন আরো বেশি হবে, ছাড়বে না। এবার কি করবেন আপনি? রেমিডি স্বরূপ
আপনি লগ্নে চন্দ্র এসছেন, আপনি কি চান রোগ চান? বলেন, চাই না। তাহলে কি করতে হবে? তান্ত্রিক ধরতে হবে, যে চন্দ্র এসেছে, এবার তান্ত্রিকদের ধরে তারা কি করবে? চন্দ্রকে কান ধরে বাড়ি পাঠিয়ে দেবে, এখান থেকে বেরো। কিন্তু না, আমরা জ্যোতিষরা তো গুরু, আমরা তো তান্ত্রিক নই, আমরা শিক্ষকের মতন নির্দেশনা দিতে পারি, মানুষকে পরামর্শ দিতে পারি, মানে পঞ্চমের যে কাজ। তো সেক্ষেত্রে আমরা প্রতিকার স্বরূপ বা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন যেমন আমরা চন্দ্রের যে কারকতা আছে, নৈসর্গিক কারকতা, ওটাকে অ্যাভয়েড করুন, মানে রেসপেক্ট করুন বাট অ্যাভয়েড করুন। কি? আপনি চন্দ্রের কারকতা হচ্ছে দুধ, চন্দ্রের কারকতা হচ্ছে সাদা বস্তু, এগুলো আপনি অ্যাভয়েড করুন এবং এগুলো আপনি দান করুন। এগুলোকে ভালোবাসতে বলা হচ্ছে, ভালোবাসুন, বাট এগুলোকে আপনি ভোগ করবেন না। কারণ দেখবেন যে সমস্ত ব্যক্তির কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি চন্দ্র যদি লগ্নে আসে এবং লগ্নে এসে যদি চন্দ্র পীড়িত হয় বা খারাপ গ্রহের নক্ষত্রে থাকে মঙ্গল বাদে, আমি শিওর সে ব্যক্তির ঠান্ডার প্রবণতা আসবেই আসবে। এবং এই ব্যক্তির দুধ খেলে, যদি দুধ খায় রে, ঠান্ডা তাকে জাকিয়ে বসবে। চন্দ্র তো এটা দিতে এসেছে, আমরা কি করি? ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট চন্দ্রকে অসম্মান করি না, সম্মানের সঙ্গে। চন্দ্র বরং দুধ, আমরা দুধটা কি করি? কোনো ভালো ব্যক্তিকে, মানে ষষ্ঠপতিকে, মানে যাকে বলি আমরা, কোনো দুস্থ মানুষ আছে, বিধবা মহিলা আছে, তাদেরকে দান করার, দুধ দান করার চেষ্টা করি, যে আপনি একটু দুধ খান। এখানে উইডো, বিধবা মহিলা কেন বলেছি? বলে, বিধবা মহিলা কেন বলেছি? কারণ তার লাল রং কিছু নেই, কারণ চন্দ্র হচ্ছে সাদা। 2 নাম্বার, চন্দ্র হচ্ছে মা, এই জন্যে বিধবা শব্দটা ব্যবহার করেছি। এগুলো আপনাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। টোটকাতে যখন প্রতিকার প্রতিবেদন করাবো তখন এই টোটকা নিয়ে আলোচনা হবে, কিভাবে কি করা যায়। সবসময় প্রতিকার হয় না, আমি দেখেছি, আমি পারি না, হয়তো হয়, আমি পারি না। আর একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে ভাবের কারকতা। ষষ্ঠ ভাব, গ্রহের কারকতা নয়, বাদ দিলাম, আমরা রেমেডি করলাম, কিন্তু ভাবের কারকতা আছে। চন্দ্র ষষ্ঠপতি, তাহলে চন্দ্র ষষ্ঠপতি, ষষ্ঠ থেকে পরিশ্রম করতে বলা হচ্ছে, তার জাতক পরিশ্রমী হবে। কিন্তু চন্দ্র কি ধরনের পরিশ্রম করায়? মেন্টাল লেবার দেয়, মানসিক পরিশ্রম করায়। তাহলে আপনি যে কর্ম করবেন, আপনি সেই কর্মটা কিন্তু মেন্টাল প্রেসার দিয়ে করতে হবে, মানসিক পরিশ্রম দিয়ে করতে হবে। যদি চন্দ্র ওখানে শুভ হয় তো মেন্টাল আপনি ইজিলি দিতে পারবেন, মানসিক কাজ করতে পারবেন। কারণ আর যদি অশুভ হয় চন্দ্র, তাহলে আপনার মানসিক দুশ্চিন্তা শুরু হয়ে যাবে। এমনিও শনির ঘরে চন্দ্র থাকলে পারে মানসিক হতাশা সবসময় দেয়,
এবং অনেক সময় চন্দ্র যদি পীড়িত হয় কুম্ভলগ্নে এসে বা খারাপ গ্রহের নক্ষত্র পায়, এ মেন্টাল রুগী হয়ে যায়। হয় মেন্টাল ডাক্তার হবে, নাহলে মেন্টাল রুগী হবে। মানে মেন্টালিটি ডিসঅর্ডার হয়ে যাবে টোটাল, সে ডাক্তারই হোক আর রুগী হোক, যেই হোক না কেন। বড় বড় ব্যক্তিদেরও মেন্টাল প্রবলেম চলে আসে, হঠাৎ করে প্রবলেম চলে আসে। কোন সময়? যখন চন্দ্রের দশা আসবে, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা। যা হোক, আমরা আলোচনা করছি প্রেম নিয়ে। তো প্রেম হচ্ছে বিভিন্ন প্রকার রয়েছে। আর এই যে প্রেমের রহস্য, প্রেমের প্রকারভেদ, প্রেমের স্বরূপ আমরা পঞ্চম ভাব, জন্ম ছকের পঞ্চম ভাব থেকে দেখে থাকি। মনে রাখবেন, জন্ম ছকের পঞ্চম ভাব থেকে দেখে থাকি। এবার এখানে একটা ব্যাপার আছে, আপনি প্রেম কার সঙ্গে করবেন, কার সঙ্গে প্রেম করবেন, তাই না? আপনার D1 এর পঞ্চম পতি, আপনার D1 এর পঞ্চম পতি D9 এর কোন গ্রহের সঙ্গে বসে আছে দেখেন। আবার বলি, আপনার D1 এর পঞ্চম পতি নবাংশ ছকে কোন গ্রহের সঙ্গে বসে আছে বা কোন গ্রহের দৃষ্টি নিচ্ছে সেটা দেখেন। ওই গ্রহটাকে একে মার্ক করে, নিশ্চয় করেছেন। ওই গ্রহটা আপনার জন্ম ছকের কোন ভাবের অধিপতি সেটা দেখেন। যে ভাবের অধিপতি সেই ভাবের ব্যক্তিবর্গের সঙ্গে আপনি প্রেম করেন। আমি কি বোঝাতে পেরেছি? প্রেমটা কার সঙ্গে করা উচিত, আমার কার সঙ্গে প্রেম হবে? আমি যে সূত্রটা বলেছি খুবই এফেক্টেড সূত্র। আপনি মনে করেন আপনার কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করেছেন, দেখতে হবে যে আপনার পঞ্চম পতি নবাংশ ছকের মধ্যে যে গ্রহের সঙ্গে বসে আছে, নবাংশ ছকের মধ্যে যে গ্রহটার সঙ্গে বসে আছে, সেই গ্রহটা যদি ওই গার্লফ্রেন্ডের D1 ছকের মধ্যে পঞ্চমপতি, নবমপতি বা লগ্নপতি হয়, অথবা পঞ্চম নবম লগ্নে বসে থাকে, তাহলে আপনি ঠিক জায়গাটায় প্রেম করছেন। অন্যথায় আপনার প্রেম টিকবে না, প্রবলেম আসবে প্রেমে। আমি যে সূত্রগুলো বলছি, সূত্রগুলো খুবই
সূক্ষ্ম এবং একবারে বোঝা যায় না। স্যার কি বলছে, রেকর্ডিং দেবো, বারবার শুনবেন আপনারা, যে প্রেমটা অ্যাকচুয়ালি কার সঙ্গে করা উচিত, আমার কোন ব্যক্তিবর্গের সঙ্গে আমি প্রেম চালাবো, প্রেম করব। দেখেন এখানে আরেকটা কথা বলি। কি কথা? আপনি মনে করেন কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম করছেন, আপনি জন্মছকে দেখলেন আপনার জন্মছকের পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, জন্মছকের সপ্তম পতি পঞ্চমে গেছে, পঞ্চম পতি সপ্তমে এসছে। আমরা কি বলি? বিবাহের আগে প্রেম হয়েছে, এইবার এটা বিয়েতে রূপান্তর হবে, কারণ নবম হচ্ছে, এই সপ্তম হচ্ছে পঞ্চমের তৃতীয় প্রতিষ্ঠা। তাহলে প্রেম প্রতিষ্ঠা পাবে, মানে প্রতিষ্ঠা, প্রেমের প্রতিষ্ঠা মানে তো বিয়ে। পঞ্চমের থার্ড হাউস তো এটা, প্রেমের প্রতিষ্ঠা। তাহলে প্রেম বিবাহে প্রতিষ্ঠা পাবে, মানে বিবাহে পরিণত হবে, বাট ওই কাজটা শেষ প্রেমের জায়গায়। কিন্তু বিয়ের পরে প্রেম থাকবে আপনার ওয়াইফের সঙ্গে বা স্বামীর সঙ্গে, এটা আপনি কি করে ভাবছেন? বিয়ের পরে আপনার সেই প্রেম টিকে থাকবে কিনা সেটা দেখতে গেলে যেতে হবে নবাংশ ছকের মধ্যে। যদি নবাংশ ছকের যে সপ্তম ভাব পতি হয়েছে এবং যে পঞ্চম পতি হয়েছে নবাংশ ছকের লগ্ন ছকের, সেই পঞ্চম পতি এবং সপ্তম পতি, পঞ্চম পতি এবং সপ্তম পতির মধ্যে সম্পর্ক থাকুক বা না থাকুক, নো ফ্যাক্টর। কিন্তু D1 ছকের পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির যে সম্পর্ক ডিএনএর মধ্যে রয়েছে, সেটাও যদি নবাংশের মধ্যে থাকে, দেখা যাচ্ছে যে D1 এর পঞ্চম পতি এবং সপ্তম পতি D1 এর সঙ্গে তো সম্পর্ক তৈরি করেছেই, যার জন্য প্রেম বিবাহ হয়েছে, এবং ওই পঞ্চম পতি সপ্তম পতি D9 এর কোথাও একটা জায়গায় গিয়ে সম্বন্ধ তৈরি করেছে, ওই ওরাই। তাহলে বুঝতে হবে যে বিয়ের পরেও ওই প্রেম টিকে থাকবে। আর যদি ওখানে সম্পর্ক তৈরি না হয়, তাহলে বুঝবেন ঝামেলা আছে। তাহলে বলেন, আপনি প্রেম করবেন বিয়ের আগে না বিয়ের পরে? এবার দেখা যাচ্ছে আমরা অনেক ছকের মধ্যে দেখি, অনেক ছকের মধ্যে দেখি যে বিয়ের আগে আমি প্রেম করে বিয়ে করেছি, প্রেম ছিল সেটাকে বিয়েতে রূপান্তর করেছি, বাট নবাংশ ছকের মধ্যে তারা সম্পর্ক করেনি। তাহলে কি হবে? যে প্রেম করে বিয়ে করেছিলাম সেই বিয়েটা এখন আর সংসার জগতে টিকে থাকছে না, অথচ নবাংশ ছকের সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে বুঝতে হবে বিয়ের পরে প্রেম তৈরি হবে, বাট সেটি অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।
যেটাকে আমরা বলেছিলাম, কি বলি ওটাকে, অবৈধ প্রেম। বুঝতে হবে এটা। বৈধ প্রেম কাকে বলে আর অবৈধ প্রেম কাকে বলে? বৈধ প্রেম আর অবৈধ প্রেম, যে প্রেম সমাজ স্বীকৃতি পায় সেই প্রেমকে আমরা বৈধ প্রেম বলি। আচ্ছা, লায়লা মজনুর কথা শুনেছেন? ওটা বৈধ প্রেম না অবৈধ প্রেম বলেন আপনারা? লায়লা মজনু বৈধ প্রেম করেছে না অবৈধ? লায়লা মজনুর প্রেম তো সমাজ স্বীকার করেনি, তাহলে তো ওটা তো অবৈধ প্রেম। বিয়ের আগে, কারণ বিয়েই হয়নি, মেয়েটার তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেল লায়লা। আমরা যত প্রেম দেখেছি, আমাদের জগৎ বিখ্যাত প্রেম, যত প্রেম দেখেছি, একটাও বিবাহে রূপান্তরিত হয় নাই, একটাও। আপনি বলতে পারেন স্যার, মমতাজের সঙ্গে তো শাহজাহানের প্রেম ছিল, তো বউ, ওখানে এক বিশাল গল্প, ওখানে বিশাল গল্প, ঠিক আছে? তো সে কাহিনী না শোনাই ভালো। আমি আলোচনা করছি, আলোচনাটা অন্যদিকে চলে যাবে। শুধু এটুকু মনে রাখেন, শাহজাহান সত্যি মমতাজকে ভালোবাসত, কিন্তু মমতাজ কোনোদিনের জন্য শাহজাহানকে ভালোবাসেনি, কোনো দিনের জন্য না। তাই ভালোবাসার নিদর্শন রাখতে হয়তো সে একটা নাটক করে গেছে, তাজমহল তৈরি করে গেছে। আর এই জন্যেই অনেক অনেক ঐতিহাসিক বলছেন যে শাহজাহানের তাজমহল তৈরি করার পিছনে অন্য কাহিনী আছে, ওটা উপলক্ষ মাত্র। কারণ রাজনীতিকবিদরা এক ঢিলে 10 পাখি মারে, এক পাখি মারে না। এবার বলি, বিবাহের আগে প্রেম নিয়ে কথা বলি, বিবাহের পরে প্রেম নিয়ে পরে বলছি। অনেক হিসাবের কথা, আমি ডিওয়ান চার্টের মধ্যে যাব। আপনারা মনে রাখবেন, বিবাহের আগে প্রেম দেখতে গেলে 5+7 দেখে ক্ষান্ত হবেন না, সেই সঙ্গে থার্ড হাউসকেও যোগ করতে হবে, একাদশ ভাবকেও যোগ করতে হবে। অর্থাৎ 3, 7, 11 যোগ 5, এই চারটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে প্রেমের বিবাহ হবে, প্রেম বিবাহ হবে।
এর সঙ্গে যদি দ্বাদশ ভাব আসে তাহলে বুঝতে হবে বিয়েটা বা প্রেমটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কারোর সঙ্গে হবে বা দূরবর্তী স্থানে গিয়ে হবে প্রেমটা। যদি ষষ্ঠ ভাব ঢুকে পড়ে তাহলে বুঝতে হবে যে প্রেমের মধ্যে গন্ডগোল আসবে, প্রেম বিবাহ নিয়ে ঝামেলা আসবে। যদি সেকেন্ড হাউস জড়িয়ে যায় তাহলে বুঝতে হবে পরিবার ইনভলভ হবে এখানে, এটা একটা ভালো লক্ষণ, পরিবারকে জানানোই যায়। যেমন আপনি মনে করেন প্রেম করছেন, আপনি অনেক সময় বলবেন যে আমি তো প্রেম করছি, ছেলেটাকে ভালোবাসতাম, বাড়িতে বলবো কিনা দেখি, দাদারা কাকারা যা মানুষ আমাকে তো মেরেই ফেলবে। আপনি কি করে সিগন্যাল পাবেন? যদি আপনার সেকেন্ড হাউসের সঙ্গে পঞ্চম ভাব যুক্ত হয়ে যায়, সপ্তম ভাব যুক্ত হয়ে যায়, আপনি নিশ্চিন্তে বলে দিন, বাড়িতে মেনে নেবে, বলে দিন। আর দ্বিতীয় ভাব যদি শুভ হয় তো বেটার, অশুভ হলেও মেনে নেবে, ওই প্রথম দিকে একটু ঝামেলা করবে, যা তুই প্রেম করছিস চলে যা আমাদের বাড়ির থেকে, বাড়িতে উঠবি না, এরকম শুনতে হয় অনেক ছেলেকে, কিন্তু মেনে নেবে। থার্ড হাউস যদি স্ট্রং হয়, সপ্তম ভাব যদি জড়িয়ে না যায়, তাহলে বুঝতে হবে যে ওই শুধু প্রেমটাই হবে, বিয়ে হবে না। বুঝুন, এখানে যদি অষ্টম ভাব জড়িয়ে যায় বা পঞ্চম ভাবের সঙ্গে বা পঞ্চম পতির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রেম করতে গিয়ে কান্নার অবধি থাকবে না। কারণ মঙ্গল এবং অষ্টম ভাব যন্ত্রণা দেয় প্রেমের মধ্যে। আপনারা আমার কথা মিলিয়ে দেখবেন, বিভিন্ন ছকের মধ্যে 100% রেজাল্ট পাবেন। পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাব যদি যুক্ত থাকে তো বেটার, খুব সুন্দর। পঞ্চম ভাবের সঙ্গে যদি দশম ভাব যুক্ত হয়, প্রেমের ক্ষেত্রে খারাপ। কেন খারাপ বলেন? পঞ্চম ভাবের সঙ্গে দশম ভাব কানেক্টেড, পঞ্চম ভাবের সঙ্গে দশম ভাব যদি কানেক্টেড হয় পঞ্চমের, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে খারাপ কেন? প্রেমের ক্ষেত্রে খারাপ কেন? প্রেমের মৃত্যু হবে, প্রেম নানান দিক থেকে ঝামেলা আসবে প্রেমের মধ্যে, প্রেমের নানান দিক থেকে ঝামেলা আসবে, ঠিক আছে? শুধু তাই না, আপনার কর্মই হবে না। আপনি তো প্রেম করে বসে রয়েছেন, কর্ম হবে কি করে? কারণ দশমপতির অষ্টমপতি লগ্নে গেছে, মানে দশমে গিয়ে বসে রয়েছে। কি হলো ব্যাপার? আবার পঞ্চম হচ্ছে চাকরি পাওয়ার দ্বাদশ ভাব, মানে কম্পিটিটিভ এক্সাম দেবেন তার দ্বাদশ ভাব, আপনি দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করে ফেলেছেন।
আপনি ভাবছেন আপনি প্রেম করবেন আর চাকরিও করবেন, চাকরির জন্য লেখাপড়া করছেন, কম্পিটিটিভ এক্সামে বিশাল ভালো র্যাঙ্ক করে আপনি বড় চাকরি পাবেন, থোড়ি বড় চাকরি হবে আপনার, হবেই না। তাহলে আপনি প্রেম বন্ধ করে রাখেন। আমি তো পরিষ্কার কথা বলে দিই, আপনি প্রেম করছেন, প্রেমে জমে গেছেন, তাহলে চাকরি না করে আপনি ব্যবসা করুন। কারণ পঞ্চম ভাব সপ্তমের একাদশ ভাব, ব্যবসা করুন, ঠিক আছে। চাকরি করতে যাবেন কেন? চাকরি আগে করতে যান, ঠিক আছে, তারপরে প্রেম করুন, ওকে ওকে, সেটা ভালো। আবার যারা কর্ম করে, ধরেন পঞ্চমের সঙ্গে দশম ভাব জড়িয়ে আছে, কর্ম করে, তাহলে এখানে কি করা যায়? পঞ্চম হচ্ছে আপনার লগ্নের তো পঞ্চম ম্যানুফ্যাকচার দেয় ওখানে, আর কর্ম হচ্ছে, তাহলে আপনি কোনো ম্যানুফ্যাকচারের সঙ্গে জড়িয়ে যাবেন, উৎপাদনশীলতার সঙ্গে জড়িয়ে যাবেন আপনার কর্মের মধ্যে। সেটা আপনার কোনো কোম্পানি হতে পারে, বা আপনি স্বাধীনচেতা কোনো বিজনেস করতে পারেন, নিজের কাজ করতে পারেন, চাকরি করতে পারেন, নো ফ্যাক্টর। বেটার জায়গা দেবে, বেটার জায়গা দেবে, বা কোনো সলিউশনের জায়গা দেবে, কারণ পঞ্চম থেকে সলিউশন বিচার করা হয়। আপনার পঞ্চম প্রতি যদি স্ট্রং থাকে, পঞ্চম ভাব যদি শুভ থাকে, তাহলে আপনি তো অবশ্যই কর্মস্থানে বসে আপনি অবশ্যই কোনো নির্দেশনার কাজ করতেই পারেন, শিক্ষকতার কাজ করতে পারেন, নো ম্যাটার। যদি পঞ্চম ভাবের সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত হয়, তাহলে কিন্তু পঞ্চমের ক্ষতি। এবং মনে রাখবেন, দ্বাদশ ভাব পতি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু প্রেম টিকতে চায় না। দ্বাদশ ভাবে রাহু আছে, দ্বাদশ ভাবে মঙ্গল আছে, বারবার প্রেম হতে থাকবে, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। এগুলো কিন্তু সব বিয়ের আগে হচ্ছে, বিয়ের পরের কোনো কাহিনী এখানে নেই। বিয়ের পরের কাহিনী যদি দেখতে হয়, নবাংশ ছকের মধ্যে গিয়ে দেখতে হবে। আপনি নবাংশ ছকের মধ্যে সপ্তমের সঙ্গে পঞ্চমের কানেক্ট দেখছেন, ভাবছেন যে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম হবে, না, সেটা না। তাহলে কিভাবে দেখতে হবে যে আমার স্ত্রীর সঙ্গে প্রেম হবে? ধরেন আপনার বিবাহের আগে প্রেম করেননি, সোশ্যাল ম্যারেজ হয়েছে, সোশ্যাল ম্যারেজ হয়েছে, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম হবে, এটা আপনি কি করে বুঝতে পারছেন? আপনার দেখেন এখানে কতগুলো সাইন আছে, একটা সাইন একটা ক্ষেত্র নয়, এটা নিয়ে কিন্তু বহুত সূত্র আছে। সুতরাং আমি হয়তো একটা দুটো সূত্র বলছি, কিন্তু আপনারা হয়তো সেই দুটো সূত্রের উপর ভিত্তি করে সর্বসর্বা বিচার করতে যাবেন না, তবে ম্যাক্সিমাম পেয়ে যাবেন, কারণ কমন সূত্র বলছি। যদি লগ্নপতির সঙ্গে নবাংশ ছকের, লগ্নপতির সঙ্গে সপ্তম পতির যদি সম্পর্ক তৈরি হয়, কেমন সম্পর্ক? কেন্দ্র কোণে থাকে নবাংশে, তাহলে বিবাহের পরে, মানে যাকে আমি বিয়ে করেছি তার সঙ্গে আমার প্রেম তৈরি হবে, প্রেম তৈরি হবে। বাট ওই সম্পর্কের মধ্যে যেন কোনো অশুভ গ্রহ না ঢুকে পড়ে। অশুভ গ্রহ ঢুকে পড়লে প্রেম হবে, বাট প্রেমের মধ্যে ঝামেলা তৈরি হবে, মাঝে মাঝে ঝামেলা হবে, অনুরাগ তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, আবার ঠিক হয়ে যাবে।
এগুলো হবে। দুই নম্বর পয়েন্ট, যদি যদি লগ্নপতির সঙ্গে সপ্তমপতির সম্পর্ক পঞ্চম নবম পতিদের সঙ্গে হয়, নবাংশ ছকের কিন্তু লগ্নপতির সঙ্গে সপ্তম পতির সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে কারা? নবাংশ ছকের পঞ্চম পতি বা নবম পতি। তাহলেও কিন্তু বিয়ের পরে বিবাহিত স্বামী স্ত্রীর সঙ্গে প্রেম তৈরি হয়। এটা হচ্ছে ব্যাপার। পরকীয়া শব্দটা নিয়ে আমি বিবাহিত জীবন যখন আলোচনা করেছিলাম তখন কিছুটা বলেছিলাম, ওটা নিয়ে নতুন করে এখানে আমি আর বলতে চাইছি না। আপনারা যদি কেউ পরকীয়া সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে আমার জ্যোতিষ জ্ঞানমার্গ চ্যানেলের 118 নম্বর এপিসোডে আমি বিবাহিত জীবন নিয়ে আলোচনা করেছি, আপনারা ওখানে একটু দেখে নেবেন। পরকীয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে ম্যারেজ লাইফে। সেখানে ডিভোর্স 119 নম্বর এপিসোড সম্ভবত, ওটাও দেখবেন, ওখানেও আলোচনা করা আছে। পরকীয়া কাকে বলে? পরকীয়া কাকে বলে? পরকীয়া হচ্ছে বিবাহের পরে আমি যদি অন্য কোনো নারী পুরুষের সঙ্গ পাই তবেই সেটাকে পরকীয়া বলে। পরকীয়া বলে। আমরাও অনেক সময় সন্দেহ করি আমার স্পাউসকে, মানে আমার স্বামী বা স্ত্রীকে সন্দেহ করি। সন্দেহটা কিভাবে তৈরি হয়? সন্দেহটা ভালো না মন্দ বলেন? সন্দেহটা ভালো না মন্দ? সন্দেহটা একটা মন্দ ঘটনা। সন্দেহটা একটা মন্দ ঘটনা। যদি আপনার সপ্তম পতি, D9 এর সপ্তম পতি যদি কোনো রকম ভাবে পীড়িত হয়, যদি কোনো রকম ভাবে পীড়িত হয় এবং সেটি যদি পঞ্চম অথবা তৃতীয় পতির সঙ্গে যুক্ত হয় বা তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত হয়, সপ্তম পতি বা সপ্তম ভাব, তাহলে কিন্তু আপনার ভেতরে সন্দেহ দানা বাঁধবে, আর শিওরলি সন্দেহ দানা বাঁধবে। বুঝতে হবে এটা। তো আমরা প্রেম নিয়ে আলোচনা করছি। একাধিক প্রেম কি করে বুঝবো সে উত্তর কিন্তু কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি। একাধিক প্রেম আমাদের দেখা হয় লগ্ন D1 এর দ্বাদশ ভাব থেকে। D1 এর দ্বাদশ ভাব থেকে, সেই সঙ্গে পঞ্চম পতিকেও স্ট্রং হতে হবে। একাধিক প্রেম
নাম্বার 1, D1 এর পঞ্চম পতিকে স্ট্রং হতে হবে। নাম্বার 2, দ্বাদশ পতিকে স্ট্রং হতে হবে। নাম্বার 3, 3, 5, 12 এই যোগটা থাকতে হবে। নবাংশ ছকের 3 যোগ 5 যোগ 12 এই যোগটা থাকলে একাধিক প্রেম তৈরি হয়। যদি আপনার দ্বিতীয় ভাব অশুভ হয়, নবাংশ ছকের দ্বিতীয় ভাব অশুভ হয়, আপনি প্রেম করতে গিয়ে মিথ্যা কথা বলবেন বারবার। আর এটা দেখা হয় D1 ছকের মধ্যে, কারণ বিয়ের আগে প্রেম করছি। বিয়ের পরে যদি প্রেম করতে যান, সেক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলবেন কিনা আপনার প্রেমিক বা প্রেমিকাকে, সেটি নবাংশ ছকের দ্বিতীয় ভাব যদি অশুভ হয় তো হবে। আর বিয়ের আগে আমি প্রেম করতে গিয়ে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, সেটি কিন্তু D1 এর দ্বিতীয় ভাব শুভ না অশুভ তার উপর নির্ভর করে। ধরেন রাহু শনি রয়েছে দ্বিতীয় ভাবের মধ্যে লগ্ন সাপেক্ষে D1 চার্টের মধ্যে, তাহলে সেক্ষেত্রে প্রেম করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা বলে। আপনি বিবাহিত পূর্ব জীবনে প্রেম আপনার বিবাহিত জীবনের পূর্বে প্রেম আপনার ঠিক মতন পর্যালোচনা করতে পারবেন তো? কি পারবেন না? প্রেমের পরিচালনায় আপনি ব্যর্থ হবেন না তো? তো সেক্ষেত্রে দেখতে হবে আমাদের D1 ছকের মধ্যে পঞ্চম পতি যদি শুভ হয়, তাহলে আমরা প্রেমটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো। আর যদি পঞ্চম পতি অশুভ হয়, প্রেম পরিচালনা করতে গিয়ে আমি নানাভাবে ব্যাঘাতপ্রাপ্ত পাবো, বা আমার প্রেমিক বা প্রেমিকা আমার কথা শুনবে না। যদি D1 এর পঞ্চম পতি অশুভ হয় তো আমি প্রেম নিয়ে কথা বলছি। বিবাহিত জীবনের পূর্বে প্রেমটা দীর্ঘজীবী হবে না শর্ট হবে? আমি যে প্রেম করব সেটির মেয়াদ কতদিন থাকবে, মানে কতদিন ধরে প্রেম করব, সেটি D1 ছকের দ্বাদশ ভাবের অধিপতির সবলতা দুর্বলতার উপর ডিপেন্ড করে। দ্বাদশ ভাবের সবলতা দুর্বলতার উপর ডিপেন্ড করে। এখানে দ্বিতীয় ভাবের অধিপতির সবলতা দুর্বলতা কাজ করবে না। এখানে দ্বাদশ ভাবের অধিপতির সবলতা দুর্বলতা কাজ করবে। প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের ভূমিকা কি? যদিও এখানে সত্য মিথ্যা কথা বলার একটা জায়গা আমি বলেছি। আপনি আপনার প্রেমিকার কাছ থেকে সম্মান পাবেন কিনা, আপনার প্রেমিকা আপনাকে সম্মান দেবে কিনা, সেটি নির্ভর করে দ্বিতীয় ভাব শুভ না অশুভ এবং দ্বিতীয় পতি আপনার D1 ছকের লগ্নপতির মিত্র যুক্ত না মিত্র ক্ষেত্রে বসে রয়েছে বা মিত্র নক্ষত্রে রয়েছে, সেটি দেখতে হবে।
অর্থাৎ D1 ছকের লগ্নপতির যদি মিত্র গ্রহের সঙ্গে বসে থাকে বা মিত্র গ্রহের নক্ষত্রে থাকে বা মিত্র যুক্ত হয়, তাহলে আপনি আপনার প্রেমিকার কাছ থেকে সম্মান পাবেন, নচেত সম্মান পাবেন না। যদি শত্রু ক্ষেত্রে বসে থাকে, শত্রুযুক্ত হয়, তো আপনি বারবার অসম্মান পাবেন আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে। এটা হচ্ছে ব্যাপার। আপনার প্রেমিক বা প্রেমিকার মেন্টালিটি কেমন হবে, আপনার প্রেমিক বা প্রেমিকার স্বরূপ, নেচার, ব্যবহার কেমন হবে, সেটি অবশ্যই D1 ছকের পঞ্চম ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের কেন্দ্রে বলতে হবে এবং পঞ্চম ভাবের অধিপতি ক্যারেক্টার বলে দেবে। তো আমার প্রেমিক বা প্রেমিকা কতদূর লেখাপড়া জানে, লেখাপড়া, বাড়িঘরের স্বরূপ কেমন হবে তাদের, এটি আমরা পঞ্চমের চতুর্থ ভাব অর্থাৎ অষ্টম ভাবের উপর নির্ভরশীল। অষ্টম ভাব কোন রাশিতে রয়েছে, অষ্টম ভাব শুভ না অশুভ, তাহলে অষ্টম পতি সবল না দুর্বল আপনার। যদি দেখা যাচ্ছে যে পঞ্চম পতি সবল আছে, পঞ্চম পতি সবল আছে, তাহলে বুঝতে হবে যে আপনার স্পাউস সে কিন্তু লেখাপড়ায় ভালো। যদি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব অশুভ আছে, তাহলে বুঝতে হবে যে আমার স্পাউস অবশ্যই টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে। আর যদি শুভ হয় অষ্টম ভাব, আপনার স্পাউস নন টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। তবে হ্যাঁ, যদি দ্বাদশপতি পঞ্চমে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার প্রেমিক বা প্রেমিকা একটু ক্রিটিক্যাল মাইন্ডেড। অনেক সময় এই সমস্ত মহিলারা অবশ্যই টেকনিক্যাল মাইন্ডেড হয়, এ তো বললাম ক্রিটিক্যাল মাইন্ডেড, কিন্তু প্রচুর দুঃখ কষ্ট তাদের মধ্যে বহন করছে, দুঃখ কষ্ট নিয়ে রয়েছে, তারা কষ্ট তাদের জীবনে আছে। দেখতে কেমন হবে এটি ডিপেন্ড করে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপরে। ষষ্ঠ ভাবে অবশ্যই শুভ গ্রহের অবস্থান থাকতে হবে। চন্দ্র শুক্র এবং বৃহস্পতি যদি পঞ্চম বা ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে বুঝতে হবে যে আপনি যার সঙ্গে প্রেম করছেন তাকে দেখতে ভালো হবে, তার মুখমণ্ডলটা ভালো হবে। ওটা নির্ভর করে পঞ্চম ভাবে অবস্থিত এবং ষষ্ঠ ভাবে অবস্থিত গ্রহদের নেচারে, নৈসর্গিক কারকতার উপরে নির্ভর করে। তো আমি যার সঙ্গে প্রেম করছি সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটি ডিপেন্ড করে প্রথমত পঞ্চমের দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাবের উপর ডিপেন্ড করে। ষষ্ঠ ভাব যদি অশুভ হয় তাহলে মিথ্যা কথা বলবে, আর ষষ্ঠ ভাব যদি শুভ হয় তাহলে সত্যি কথা বলবে, ছলনা কথা বলবে না। আমি আলোচনা করছি প্রেম নিয়ে।
তো মোটামুটি আমি কিছু বলার চেষ্টা করেছি, তো আপনারা তো শুনেছেন। যদি প্রেম সম্পর্কে কোনো একটা পয়েন্ট বাকি থাকে, যেই পয়েন্টটা স্যারের বলা উচিত ছিল তো বলিনি, হয়তো আলোচনা করতে গিয়ে নানান রকম ভাবে আমি এড়িয়ে যেতে পারি, মনে নেই আমার কি আলোচনা করেছি না করেছি। তো বলেন আপনারা। প্রেম দূরে হবে না কাছে হবে, সেটা তো বলেই দিয়েছি। দূরে হবে না কাছে হবে। যদি দ্বাদশ ভাব যুক্ত হয়ে পড়ে প্রেমের মধ্যে, তাহলে সেটি দূরে হবে। আর যদি দ্বাদশ ভাব যুক্ত না হয়, তৃতীয় ভাব যুক্ত না হয়, তাহলে আপনার প্রেমটা বাড়ির কাছেই হবে, যদি প্রেম হয়। হ্যাঁ বলেন, বাকিরা এবার বলেন আমাকে, আমি একটুখানি শুনি এবার। অনেক সময় তো কথা বললাম, আপনারা বলেন। স্যার হুম। বলছি, এই যে পঞ্চম সপ্তম এবং দ্বিতীয় যদি যোগ হয় তাহলে পরে তো পরিবার মেনে নেবে, কিন্তু অবশ্যই। মানে এইটা জাতকের ছকে এবং জাতিকার ছকে যদি আমি দেখি, তাহলে এই একই সূত্র কি এই দুই পরিবারের কি যদি না, একই হয় শোনেন তাহলে তো শোনেন দুই পরিবারই পরে মেনে নেবে। শোনেন এটা কি জাতক জাতিকার দুজনেরই তো দেখতে হবে। শোনেন শোনেন এই এই চারটা দেখতে হবে শখ ইসের মধ্যে, সেলের শখের মধ্যে দেখতে হবে। আচ্ছা, জাতিকার লাগবে না। না, দুই পয়েন্ট আপনারা যদি বলেন যে, আপনারা যদি বলেন যে আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমার পরিবারকে মেনে নেবে কিনা, বা আমার পরিবার আমার শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে মেলবন্ধন হবে কিনা, যদি সেটা দেখতে চান, তাহলে এটা তো বিয়ের পরে হবে। ঘটনাটা তো বিয়ের পরে হবে। মেলবন্ধন হবে বিয়ের আগে হবে না, মেলবন্ধন বিয়ের পরেই মেলবন্ধন হয়। ওটা নবাংশ চকের মধ্যে দেখতে হবে। যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নবাংশ চকের মধ্যে আমার দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাবের একটা কানেক্ট পড়ে গেছে, ঠিক আছে, তাহলে দুই পক্ষের মধ্যে একটা মেলবন্ধনের জায়গা আসবে। দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাবের একটা সম্পর্ক থাকলে মেলবন্ধনের জায়গায় আসে। অন্যথায় সেলের ছকের মধ্যে আপনাকে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবটা দেখলে হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার বলেন, বাকিরা বলেন। মলয় বাবু, আপনার আওয়াজটা মাঝে মাঝে শুনছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আজকে সিস্টেমও করছে আমার এটা, হ্যাঁ একটু সমস্যা করছে। শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ বলেন। নেট কানেকশন দুর্বল আছে, নেটটা দুর্বল। শৈবাল থাকলে আজকে প্রশ্ন করতে প্রচুর, শৈবাল নেই। হ্যাঁ
দেখেন রীতা দেবী, আপনাকে একটা কথা বলি। বলেন স্যার। ধরেন আপনার শখের থেকে আপনি দেখতে চান আপনি যার সঙ্গে প্রেম করছেন তার পরিবার আপনাকে মেনে নেবে কিনা। না, আমি দুই পক্ষই আর কি মানতে চাইছি। এরকম একটা ছক এসছে আমার কাছে, মানে প্রেম শোনেন। করছে আজ 8 বছর ধরে, আগে আমি শোনেন। ছকটা করিনি। শোনেন শোনেন বলি, আমার এই প্রশ্নটার উত্তর দিয়ে দেন। বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আমার তো বলা হয়ে গেছে, আমি ক্লাস রাখবো। তো আপনারা বলেন যদি কোনো প্রশ্ন থাকে।